ভারী বর্ষণে পাহাড় ধসে 4 দিনে প্রাণ হারিয়েছেন 30 জন, জানালেন ত্রাণমন্ত্রী। তিস্তার পানি বিপদসীমার উপরে, বন্যার শঙ্কা। সংসদে ভাষা ব্যবহার ও তথ্য প্রদানে সতর্ক থাকার তাগিদ বিশেষজ্ঞদের। নতুনদের তৈরি হতে সময় লাগবে, মত বিশ্লেষকদের। চিকিৎসক এবং অবকাঠামো সংকটে খুলনা জেনারেল হাসপাতালে ব্যাহত স্বাস্থ্যসেবা, চরম ভোগান্তিতে সেবা প্রার্থীরা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে মোহাম্মদ সাইফুল ইসলাম খান। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের খোঁজখবর নেন এবং চলমান প্রকল্পসমূহের কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানতে চান। প্রতিটি প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে স্বচ্ছতার সাথে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রী ও মন্ত্রণালয়কে কড়া তাগিদ ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। ভারী বর্ষণে পাহাড় ধসে গেল 4 দিনে এ পর্যন্ত 30 জন প্রাণ হারিয়েছেন বলে সংসদে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আর এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক জানান, আগামী 5 বছরে 1 কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্যে সরকার কাজ করছে। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে তারা এ তথ্য তুলে ধরেন। নাজমুল ইসলামের প্রতিবেদন। স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের 22তম দিনের বৈঠক। শুরুতেই অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর পর্ব। এ সময় বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা ও জনস্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। এটি মূলত কৃষি মন্ত্রণালয় থেকে করা পরিকল্পনা। প্রশ্নোত্তর পর্বে নওগাঁ 5 আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলামের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, আগামী 5 বছরে 1 কোটি দক্ষ কর্মীকে বিদেশে পাঠানোর লক্ষ্যে সরকার কাজ করছে। এজন্য দক্ষ জনশক্তি তৈরি ও নতুন শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন চলমান রয়েছে। আগামী 5 বছরে বিদেশে 1 কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দক্ষ জনশক্তিতে রূপান্তর পূর্বক কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে। অপর এক প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানান, মুষলধারে বৃষ্টি ও সৃষ্ট নিম্নচাপে বন্যা ও পাহাড় ধসে গেল 4 দিনে 30 জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে পাহাড়ি ধসে 5 জনের মৃত্যুবরণ হয়েছে, কক্সবাজারে 19 জন, রাঙ্গামাটিতে 1 জন, বান্দরবনে 5 জন। আমরা ইতিমধ্যে এই সমস্ত দুর্গত এলাকায় আশ্রয় কেন্দ্র খুলেছি। এ সময় তিনি আরো জানান, দুর্গত এলাকাগুলোতে আশ্রয় কেন্দ্র চালুর পাশাপাশি জরুরি ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। ইতিমধ্যে প্রতিটি জেলার জন্য 10 লাখ টাকা করে নগদ অর্থ ও 200 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। গত 7 জুলাই আমরা এই দুর্গত এলাকার সাহায্যের জন্য প্রত্যেকটি জেলায় 10 লক্ষ টাকা জিআর ক্যাশ পাঠিয়েছি এবং প্রত্যেকটি জেলায় আমরা 200 মেট্রিক টন করে চাউল বরাদ্দ দিয়েছি। এদিকে অধিবেশনে বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব ও আইন প্রণয়ন সংক্রান্ত বিষয়ে উত্থাপন করা হয়। শেষে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল 12 জুলাই বিকেল 3টা পর্যন্ত সংসদের বৈঠক মুলতবি ঘোষণা করেন। আগামী 12 জুলাই 2026 তারিখ 28 আষাঢ় 1433 রোজ রবিবার বিকাল 3 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ভারতের গজলডোবা থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা ভারী বর্ষণের কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 3 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানির এই আকস্মিক বৃদ্ধির ফলে লালমনিরহাটের 5টি উপজেলার নদী তীরবর্তী চরাঞ্চল এবং নিম্নাঞ্চল বন্যায় প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে টানা বৃষ্টি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের নদ নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে সদর উপজেলার লস্করপুরের কালীগঞ্জ ও বানিয়াচং উপজেলার রাধাপুর এলাকা দিয়ে খোয়াই নদীর 2টি স্থান ভেঙে গেছে। ভাঙা স্থানগুলো দিয়ে ভেতরে দ্রুত বেগে পানি ঢুকে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। তবে থেমে নেই ট্রলার এবং সি ট্রাক চলাচল। আর এতেই প্রশ্ন উঠেছে, বৈরী আবহাওয়ায় তুলনামূলক নিরাপদ নৌজাহান ফেরি কেন বন্ধ? ফিরোজ উদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার।
সতর্ক সংকেতের বেড়াজালে স্থবির নোয়াখালীর হাতিয়া রুটে নৌ যোগাযোগ। বৈরী আবহাওয়ার অজুহাতে বন্ধ রয়েছে ফেরি চলাচল। ফলে জেলা সদরের সাথে যোগাযোগের অন্যতম এই মাধ্যমটি বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। পণ্যবাহী ট্রাকগুলো গত 4 দিন ধরে ঘাটে আটকে থাকায় নষ্ট হচ্ছে কোটি টাকার মালামাল। 3 নম্বর সতর্ক সংকেতের মধ্যেই জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল নদী পাড়ি দিচ্ছেন যাত্রী, শিক্ষার্থী ও রোগীরা। আর এই সুযোগে কাঠের ট্রলার এবং সি ট্রাকগুলো চালকদের পকেট কাটছে অতিরিক্ত ভাড়ায়। ট্রলার চলতেছে, সবকিছু চলতেছে, কিন্তু ফেরি কেন চলতেছে না এটার একটু জবাব চাই আমরা। গাড়িগুলো আসি মাল দাঁড়া রয়েছে, কিছু যাত্রী আছে অনেকখানে গাছগুলোর মাঝে বসে রয়েছে, ওই আমরা মানুষ যেতে পারে না। 3 নম্বর সতর্কতা সংকেত থাকার কারণে ক্রুজার চলে, সি ট্যাক্স চলে, এমনকি গাছের ট্রলারও চলে, ছোটখাটো যানবাহনগুলো চলে, কিন্তু ফেরি চলতেছে না। ইমার্জেন্সি কাজ থাকা সত্ত্বেও আমরা এখন নদী পার হতে পারতেছি না, যার জন্য আমরা অনেক ফেরি, ক্রুজার, ট্রলার, স্পিডবোট কিছুই পাইতেছি না। অবশ্য স্থানীয় প্রশাসন বলছে দুর্ঘটনা এড়াতেই এই সাময়িক সিদ্ধান্ত। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প ভাবার সুযোগ নেই। ইমার্জেন্সি বেসিসে হচ্ছে আমাদের ফিট সবচেয়ে চলমান আছে, 100% স্টক করি না। যাত্রী ও ব্যবসায়ীদের দুর্ভোগ লাঘবে দ্রুত ফেরি সার্ভিস চালুর দাবি বিচ্ছিন্ন দ্বীপবাসী। মিশাল বিন তানোয়ার, মোহনা সংবাদ। ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য মূল্যহীন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এ সময় তিনি জানান, মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত হাসিনাকে কূটনৈতিক চ্যানেলে দেশে এনে শাস্তির মুখোমুখি করা হবে। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। এ সময় তিনি আরও বলেন, আদালতে সাজাপ্রাপ্ত আসামির কথা সম্পূর্ণ মূল্যহীন। অন্তর্বর্তী সরকারের সময় থেকে ভারতের সঙ্গে যে যোগাযোগ ছিল তা এখনও অব্যাহত রয়েছে। সেই কূটনৈতিক চ্যানেলে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে বলেও জানান তিনি। সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনা কি বলছে না বলছে, ওনার বক্তব্য তো এখানে রেলেভেন্ট না, একেবারেই রেলেভেন্ট না। বাংলাদেশ সরকার ভারতের সরকারের সাথে যেটা ইন্টারিমের সময় যে যোগাযোগটা শুরু হয়েছে, সেটা এখন সেই ডিপ্লোম্যাটিক চ্যানেলে এটা চলমান আছে। একজন আসামিকে যখন ফেরত আনা হয়, সেই যেই প্রোটোকল আছে, যেই নর্মস আছে, সেই নর্মস অনুযায়ী ওনাকে এনে এখানে অন্য বিচার করা হবে। চাঁদাবাজ দুর্নীতিবাজদের শুধু হাত বদল হয়েছে, পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার ফেনীর সোনাগাজী পৌর চত্বরে জুলাই পদযাত্রা কর্মসূচির প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, মাদকের পেছনে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্রয় আছে কিনা তা ভেবে দেখা উচিত। জাতীয় সংসদে ভাষা ব্যবহার ও তথ্য প্রদানে সতর্ক থাকার তাগিদ দিলেন রাষ্ট্রবিজ্ঞানীরা। প্রথম অধিবেশন থেকে চলতি বাজেট অধিবেশনে বেশ কয়েকজন সংসদ সদস্যের বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়েছে। সংসদে মুক্তিযুদ্ধ ও ইতিহাস নিয়ে প্রতিনিয়ত ভুল তথ্য দিচ্ছেন সাংসদরা। প্রায় 80% সদস্য নতুন হওয়ায় তাদের তৈরি হতে সময় লাগবে বলে মনে করেন বিশ্লেষকরা। উষা ফেরদৌসের রিপোর্ট। জাতীয় সংসদ মানুষের অধিকার, মর্যাদা এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক। এতে উপস্থাপিত তথ্য সত্য ও নির্ভুল হওয়া উচিত। তথ্যগত নির্ভুলতা শুধু রাজনৈতিক শিষ্টাচারের বিষয় নয়, গণতন্ত্র, জবাবদিহি ও জনগণের তথ্য জানার অধিকারের সঙ্গে সরাসরি সম্পর্কিত। কিন্তু বিভিন্ন সময়ে সংসদে দেয়া নানা বক্তব্য ঘিরে তৈরি হয় বিতর্ক। বিরোধী দল, সরকার, মন্ত্রী ও সংসদ সদস্যদের বক্তব্যে প্রায় পরিসংখ্যানগত ভুল, অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপিত হতে দেখা যায়। মাত্র 5টি জায়গায় আপনার জলজট তৈরি হয়েছিল, জলবদ্ধতা না। আমার যদি টেনশন থাকতো সন্তানের নামে করার, তাহলে তো আমি ইউনিয়নের নাম প্রশাসনকে বলতাম যে রাখেন মীর সীমান্ত। আমার আব্বারা 7 ভাই, 4 জন মুক্তিযোদ্ধা। আমার দাদারা 19 জন, 11 জন মুক্তিযোদ্ধা। আমার পরিবারে 47 জন মুক্তিযোদ্ধা। প্রথম থেকে বাজেট অধিবেশন পর্যন্ত বেশ কয়েকজন সংসদ সদস্যের বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়েছে। চলতি অধিবেশনে এখন পর্যন্ত অন্তত 4টি বক্তব্যের অংশ এক্সপান্স করা হয়। সংসদে এসে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ নেই, তার সম্পর্কে বিরূপ মন্তব্য করা অনুচিত। সেই জন্য আবু আশফাক সাহেবের মন্তব্য আমি
এক্সপেরিয়েন্স করেছি। বর্তমান সংসদে প্রায় 260 জন প্রথম এমপি। এদের মধ্যে প্রায় 80% সদস্যের সংসদীয় কার্যপ্রণালী সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা নেই। তাই বক্তব্য ও তথ্য উপস্থাপনের ক্ষেত্রে তাদেরকে আরো সতর্ক হওয়ার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। এখানে ব্যক্তিগত বিষয় বারবার নিয়ে আসা হচ্ছে, অথবা রাজনৈতিক যে প্রতিদ্বন্দ্বী তাদেরকে গায়াল করার চেষ্টা করা হচ্ছে, কারো কারো ব্যক্তিগত বিষয় জাতির সামনে এক্সপোজ করা হচ্ছে। এগুলো কিন্তু কাঙ্ক্ষিত না। সংসদ সদস্যদের কথা বলার ক্ষমতা অবারিত, তাই আইন প্রণেতাদের নিজেদের আইন মেনে চলতে হবে। এখানে অসংসদীয় আলোচনা করা বা রাজনীতিকে বারবার টেনে নিয়ে আসা, এগুলো করলে যেটা হয় যে অর্থ এবং সময়ের অপচয় হয়, এবং সংসদের যে মূল দায়িত্ব আইন প্রণয়ন করা, ওই আইন প্রণয়নের জায়গা থেকে কিন্তু সংসদ সরে যায়। সংসদে কেউ ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে কথা বলতে পারবেন না। সবাইকে সংসদ ও ব্যক্তির মর্যাদা বজায় রাখার আহ্বান বিশ্লেষকদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। চিকিৎসক স্বল্পতা, অবকাঠামোগত ঘাটতি এবং সরঞ্জামের অভাবে খুলনা 250 শয্যা জেনারেল হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে চরম ভোগান্তিতে পড়ছেন সেবা প্রার্থীরা। বিপুল রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। নির্মাণাধীন ভবনের কাজ শেষ না হয় এমন ভোগান্তি সহসায় কাটবে না বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। শহীদুল হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। 1938 সালে 50 শয্যা দিয়ে যাত্রা শুরু করে খুলনা নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত জেনারেল হাসপাতাল, যা 250 শয্যায় উন্নীত হয় 2017 সালে। দীর্ঘদিনের চিকিৎসক স্বল্পতা, প্রয়োজনীয় অবকাঠামো আর চিকিৎসা সরঞ্জামের অভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে হাসপাতালটি। উপজেলার শত শত রোগী প্রতিদিন উন্নত চিকিৎসার আশায় এই হাসপাতালে ছুটে আসলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। হাসপাতালে 86 জন চিকিৎসকের মধ্যে গুরুত্বপূর্ণ 42টি পদ শূন্য থাকায় একজন চিকিৎসককে সামাল দিতে হচ্ছে বিপুল রোগীর। অনেক রোগীর লোড টার্নওভার করানো লাগে, তো এর মধ্যে থেকে আমরা চেষ্টা করছি যেন মানুষ যারা অসহায় দরিদ্র গ্রামের থেকে আসে তারা যেন সর্বোচ্চ মানের সেবাটা পেতে পারে। হাসপাতালটিতে এক্স-রে ও আল্ট্রাসোনোগ্রাম সহ আধুনিক রোগ নির্ণয়ের সুবিধা কম। প্রয়োজনীয় অপারেশন থিয়েটার না থাকায় রোগীদের ছুটতে হচ্ছে বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে। ফলে অতিরিক্ত খরচ ও ভোগান্তি বাড়ছে রোগীদের। সবগুলো এখানে টেস্ট নেই, কিছু কিছু টেস্টের জন্য আমার বাইরে যেতে হয়েছে। তবে এখানের মান আরো উন্নত হতো যদি নতুন বিল্ডিং এর কাজগুলো ঠিকমতো হতো। আর এখানে একটাই ওটি, এজন্য একটু মাঝে মাঝে আর কি অনেক রোগীর চাপের জন্য সময়টা ব্যাহত হচ্ছে। নতুন ভবন নির্মাণ না হওয়া পর্যন্ত সংকট পুরোপুরি কাটবে না বলে জানান হাসপাতালটির তত্ত্বাবধায়ক। হাসপাতালের স্বার্থে এখন নতুন বিল্ডিংটা খুবই দরকার, যেখানে আমাদের যদি নতুন বিল্ডিংটা পুরোভাবে চালু করা যায় সমস্ত সার্ভিস গুলোকে এক জায়গায় দেওয়া সম্ভব হবে। আমার এখানে সিটি কর্পোরেশনের হাসপাতাল হলো আমার খুব ক্যাচমেন্ট এরিয়া আছে, রূপসা, লেগুলা, 13 খাজায় 3টা থানার সমস্ত রোগী এখানে আসেন। বিষয়টি ইতোমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করার কথা জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। এটা যাতে ত্বরান্বিত হয় সেটা আমরা মনিটর করব। এই বিষয়গুলি সম্পূর্ণ হলে আশা করি যে 250 শয্যা হাসপাতাল মানুষকে কাঙ্ক্ষিত স্বাস্থ্য সেবা দিতে পারে। হাসপাতালটির সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা খুলনাবাসীর। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। দেশের অন্যতম বৃহৎ আম উৎপাদনকারী জেলা নওগাঁ, আর জেলার সাপাহার উপজেলা পরিচিত আমের রাজধানী হিসেবে। চলতি মৌসুমে বাম্পার ফলন হলেও ন্যায্য মূল্য না পাওয়ায় লোকসানের শঙ্কায় রয়েছেন আম চাষিরা। হাবিবুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। দেশের অন্যতম বৃহৎ আম উৎপাদনকারী এলাকা এবং আমের বাণিজ্যিক রাজধানী খ্যাত নওগাঁর সীমান্তবর্তী বরেন্দ্র অঞ্চল সাপাহার। মৌসুমের মাঝামাঝি সময়ে উপজেলার বিভিন্ন বাগানে গাছে গাছে ঝুলছে পাকা ও আধা পাকা আম। শত শত চাষি, ব্যবসায়ী, আড়তদার ও ক্রেতার পদচারণায় মুখর আমের মোকাম। গত বছরের তুলনায় এবছর আমের দাম অনেক কম। উৎপাদন খরচ বৃদ্ধি, বাজারে কম দাম, পরিবহন ব্যয় ও মধ্যস্বত্বভোগীদের কারণে লোকসানের মুখে পড়েছেন আম চাষি ও ব্যবসায়ীরা। ন্যায্য মূল্য নিশ্চিত করতে দ্রুত সরকারি উদ্যোগের দাবি জানান তারা। কীটনাশক ঔষধের দাম একটু বাড়তি, আমের দাম একটু কমের কারণে আমাদের লোকসান হচ্ছে। যে আম 40 কেজিতে মন যেখানে হয় সেখানে 45 নিতে পারে, কিন্তু 54 কেজি নিচ্ছে। বিগত দিনগুলো আমরা যে দামটা পেয়েছি, আজকে বৃষ্টির কারণে তুলনামূলক দামটা অনেক কম। কীটনাশকের দাম অত্যাধিক বেশি,
বেশি হওয়ার ফলও তারপরে যে পরিমাণে আম উৎপাদন হচ্ছে, তারপরে আমরা বাজারে যখন আম নিয়ে আসতেছি তখন এক প্রকারের ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি করতেছে। সাপাহারের চাষিদের ভাগ্য পরিবর্তনে আম চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানান উপজেলার নির্বাহী কর্মকর্তা। নওগাঁ জেলার সাপাহার উপজেলা আমের যে কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, এটা এই এলাকার জন্য সত্যিকার অর্থে সুফল বয়ে নিয়ে আসবে। আমরা দেখছি যে এত বড় একটা কর্মযজ্ঞের সাথে অনেক মানুষের জীবিকা জড়িত রয়েছে। আমের ন্যায্য মূল্য নিশ্চিত ও বাজার ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি চাষিদের। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। নরসিংদীর শিবপুরে রাজকিতলার একমাত্র মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত না হয় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। উপযুক্ত বেতন ভাতা না থাকায় দক্ষ অভিজ্ঞ শিক্ষক ধরে রাখা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করাও চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পর্যায়ক্রমে এমপিওভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানালেন জেলা শিক্ষা কর্মকর্তা। মাহবুবুর রহমানের তথ্য চিত্রে জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের আজকিতলা গ্রাম। এখানে রয়েছে মাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান, আজকিতলা আলহাজ গাজী মোহাম্মদ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়। 2012 সালে প্রতিষ্ঠিত হলেও এমপিওভুক্ত না হওয়ায় প্রতিষ্ঠানটিতে দেখা দিয়েছে শিক্ষক সংকট। এতে ব্যাহত হচ্ছে একাডেমিক কার্যক্রম। শিক্ষকের অভাবে পড়ালেখায় ব্যাঘাত ঘটছে, তাই সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত অভিভাবকরা। বেতন ও অন্যান্য সুবিধা না থাকায় অনেক শিক্ষক চাকরি ছেড়ে অন্যত্র চলে গেছেন। নন এমপিও স্কুল বিধায় এখানে পর্যাপ্ত পরিমাণে বেতন দেওয়া হয় না। বেতন এত নগণ্য যে আমি এখান থেকে যা পাই তা দিয়ে আমার সংসারে কোনো কিছুই করতে পারি না। আমি একজন অভিভাবক হিসাবে আমি স্বপ্ন নিয়ে আমার ছেলেকে এই প্রতিষ্ঠানে ভর্তি করিয়েছি। নন এমপিও এই একটা শব্দই এই প্রতিষ্ঠানটিকে অনেক নিচে রেখেছে। একটা ছেলে একটা মেয়ে এখানে পড়াশোনা করে, সব কিছুই ভালো লাগে, কিন্তু এখানে নন এমপিভুক্ত হওয়ার কারণে অনেক টিচার এখানে থাকতে চায় না। আমাদের স্কুলে শিক্ষক আসলেও বেশি দিন থাকতে চায় না। ভালো শিক্ষকের অভাবে আমরা ভালোভাবে পড়াশোনা করতে পারছি না। আমাদের লেখাপড়ার ব্যাঘাত ঘটে এবং আমরা লেখাপড়ায় ঠিকমতো মনোনিবেশ করতে পারি না। সরকারের কাছে আমাদের অনুরোধ যে এই স্কুলটি যত দ্রুত সম্ভব এমপিভুক্ত করা হোক। বিদ্যালয়টিকে এমপিওভুক্তির দাবি জানিয়েছেন প্রধান শিক্ষক। যে সমস্ত বিদ্যালয়গুলি ইন নাম্বার, কোড নাম্বার, স্বীকৃতি অন্যান্য সকল শর্তগুলি গুছানো আছে, সেগুলি অতি সত্বর এমপিভুক্ত করে ছাত্রছাত্রী শিক্ষার মান যেন বৃদ্ধির জন্য সহায়তা করে। প্রতিষ্ঠানটিকে এমপিওভুক্তি করার উদ্যোগ গ্রহণের কথা জানালেন জেলা শিক্ষা কর্মকর্তা। যে সকল প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়নি তাদের যোগ্যতা অনুসারে এই প্রতিষ্ঠানগুলি এমপিওভুক্তির জন্য পদক্ষেপ নেবেন। প্রতিষ্ঠানটি যেহেতু এখন দুর্বল অবস্থায় আছে, প্রতিষ্ঠানটিকে কিভাবে সহযোগিতা করা যায় সেটা আমরা শিক্ষা প্রকৌশল সহ আলোচনা করে করব। দ্রুত এমপিওভুক্তির মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষক সংকট দূর হবে এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত হবে, এমন প্রত্যাশা এলাকাবাসীর। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। সিলেট অনলাইন প্রেস ক্লাবের যুগপূর্তি উপলক্ষে ডক্টর রাঘিব আলী মিলনায়তনে আনন্দ উৎসবের আয়োজন করা হয়েছে। টাঙ্গাইলের রেড ক্রিসেন্টের মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক কর্মশালায় প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে। জলবায়ু পরিবর্তন, আজকের পদক্ষেপ, আগামী নিরাপত্তা এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। পদক্ষেপ, আগামী নিরাপত্তা এই স্লোগানের নানা আয়োজনে ঝিনাইদহে উদযাপিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। প্রবল বর্ষণে চট্টগ্রামের জালালাবাদস্থ বটতলা এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা এবং ইলিশ সহ সামুদ্রিক মাছ রক্ষা ও সংরক্ষণের জন্য অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়া প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে স্থানীয় জেলেরা। আগামী 13 জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকে সামনে রেখে জেলা প্রশাসক কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা হয়েছে। রংপুরে গ্রামীণ ফোনের সাবেক কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধনে 5% বিলম্বজনিত বকেয়া পরিশোধ আদায়ে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ। বাগেরহাটের রামপালে ব্র্যাকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে রামপাল উপজেলার গুনাই ব্রিজ এলাকায়।
নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে। রাঙামাটিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। সড়ক দুর্ঘটনা রোধে জয়পুরহাটের পাঁচবিবিতে রাস্তায় স্পিড ব্রেকার স্থাপনের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। ভবন মালিকের ভাড়া বৃদ্ধি না মানায় নারায়ণগঞ্জে এফকে নিটেক্স লিমিটেড নামের কারখানায় কোনো প্রকার নোটিশ ছাড়া বন্ধ করা এবং এর ফলে লোকসানে পড়ায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী কারখানার মালিক। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঠাকুরগাঁও র্যালি ও আলোচনা সভা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। 2 দফা দাবিতে জামালপুরে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করেছেন জেলা ডাকঘরের কর্মচারীরা। বগুড়া সোনাতলায় পৌরসভা চত্বরে বৃক্ষরোপণ, মশা নিধন উদ্বোধন ও 150 জন উপকারভোগীর মাঝে 20 কেজি করে জিআর এর চাল বিতরণ করেন সংসদ সদস্য আলহাজ কাজী রফিকুল ইসলাম। সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গ্রিন অ্যান্ড ক্লিন কেরানীগঞ্জ প্রতিপাদ্যকে সামনে নিয়ে কেরানীগঞ্জে বর্জ্য অপসারণ ব্যবস্থা নিয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে। দিনাজপুরের পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে পার্বতীপুর উপজেলা সর্বস্তরের জনগণের ব্যানারে। বরিশাল নগরীর হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য উদ্বোধন করা হয়েছে কেডিসি ক্ষুদ্র ব্যবসায়ীদের আপন ঠিকানা মার্কেট। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে সমঝোতা স্মারক সইয়ের পর ইরানের সবচেয়ে বড় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার রাতেই দেশটির অন্তত 11টি এলাকায় আঘাত হানার দাবি করেছে মার্কিন বাহিনী। জবাবে কুয়েত, বাহরাইন, কাতার ও জর্ডানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এমন পরিস্থিতিতে দুই দেশের মধ্যে চলমান শান্তি আলোচনার ভবিষ্যৎ কি হবে তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এর আগে মঙ্গলবার রাতেও দুই দেশ একে অপরের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। মার্কিন বাহিনী জানায় সবশেষ হামলার লক্ষ্য হরমুজ খোলা রাখা। যদিও জাহাজে হামলার অভিযোগ নাকচ করে আসছে তেহরান। ইরান আবার হামলা চালালে আরো কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। খেলার খবর, ক্রিকেট। তৃতীয় টি-20তে ভারতের বিপক্ষে 9 উইকেটের দাপুটে জয়ে 2 ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল ইংল্যান্ড। টি-20 ফরম্যাটে এই প্রথম ভারতের বিপক্ষে 2 ম্যাচ হাতে রেখে সিরিজ জয় ইংলিশদের। ব্রিস্টলে টস জিতে ব্যাট করতে নেমে 7 উইকেট হারিয়ে 158 রান সংগ্রহ করে টিম ইন্ডিয়া। 49 রানে দলের সর্বোচ্চ রান 80 করেন শ্রেয়াস আয়ার। জবাবে ব্যাট করতে নেমে ফিল সল্টের 42 বলে 59 এবং হ্যারি ব্রুকের 35 বলে 79 রানে ইনিংসে 37 বল বাকি থাকতে জয় পায় ইংলিশরা। হ্যারি ব্রুক হন ম্যাচে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। ভারী বর্ষণে পাহাড় ধসে 4 দিনে প্রাণ হারিয়েছেন 30 জন, জানালেন ত্রাণমন্ত্রী। তিস্তার পানি বিপদসীমার উপরে, বন্যার সংখ্যা। সংসদে ভাষা ব্যবহার ও তথ্য প্রদানে সতর্ক থাকার তাগিদ বিশেষজ্ঞদের। নতুনদের তৈরি হতে সময় লাগবে, মত বিশ্লেষকদের। চিকিৎসক এবং অবকাঠামো সংকটে খুলনা জেনারেল হাসপাতালে ব্যাহত স্বাস্থ্যসেবা, চরম ভোগান্তিতে সেবা প্রার্থীরা। এবং মরক্কোকে বিদায় করে বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স, দ্বিতীয় কোয়ার্টার রাতে স্পেনের মুখোমুখি বেলজিয়াম। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখুন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।